সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আলাপ অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা যে কোনো একটি ক্যান্সার নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশে ফুসফুস ক্যান্সার বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন ডাক্তার এটিএম সাজ্জায়েতুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, আবাসিক সার্জন, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাদের এটিএন নিউজ চ্যানেলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পাশাপাশি দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা আজকে লাং ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি লাং আমাদের দেহের অত্যন্ত ভাইটাল একটি অর্গান। শুরুতেই যেটি জানবো আপনার কাছে সেটি হচ্ছে বাংলাদেশে আসলে ফুসফুস ক্যান্সারের প্রেক্ষাপটটি কিরকম? বাংলাদেশে ফুসফুস ক্যান্সার এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে গিয়েছে। গ্লোবালি যেটা গ্লোবাল ক্যান্সার স্ট্যাটিস্টিক্স হিসেবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ক্যান্সার রোগীর ফুসফুসে ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। তো 2022-এর রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে যে সারা বিশ্বে প্রায় প্রতি বছর 22 লাখ নতুন রোগী ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যে পরিসংখ্যানটা গিয়ে দাঁড়িয়েছে, প্রতি বছর প্রায় 15,000-এর মতো নতুন রোগী শনাক্ত হচ্ছে। তার মধ্যে প্রতি বছর 11,000-এর অধিক রোগী মারা যাচ্ছে। তো ফুসফুস ক্যান্সার বাংলাদেশে অনেক ভয়াবহ রূপ ধারণ করছে ইদানিংকালে। আচ্ছা, আপনি যেরকমটা বলছেন যে প্রতি বছর আসলে বাংলাদেশে প্রায় 15,000-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে, এটা একটা ম্যাসিভ একটি রেশিও আমরা ধরে নিতে পারি। কিন্তু এই যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তার পেছনে আসলে কারণগুলো কি হয়ে থাকতে পারে? ফুসফুসে ক্যান্সারের প্রধান এবং অন্যতম কারণের মধ্যে আমি যেটা বলবো ধূমপান। ধূমপানের সাথে তামাকজাত দ্রব্য যদি সেবন করে সেক্ষেত্রে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও কিছু কারণ রয়েছে, যেমন বায়ু দূষণ, তারপর গ্রাম অঞ্চলে কাঠ কয়লা পুড়িয়ে যারা রান্নাবান্না করেন সে ধোঁয়া থেকে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন সিলিকা, আর্সেনিক, এসব কারখানায় যারা কাজ করেন, সিমেন্ট ফ্যাক্টরি, এনাদেরও ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা বলছি যে প্যাসিভ স্মোকিং, মানে পরোক্ষ ধূমপান, এই পরোক্ষ ধূমপানের মাধ্যমেও ক্যান্সার হচ্ছে। মানে পরিবারে কেউ যদি ধূমপান করে পরিবারের বাকিদেরও ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে ধূমপানকে আমরা একটা ম্যাসিভ একটা ফ্যাক্টর হিসেবে ধরে নিতে পারি। স্যার, আমরা যেরকমটা জানি যে লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে আসলে রোগীরা আসলে সচেতন থাকে না বা তারা বুঝতে অনেকটা ডিলে করে ফেলে। কিন্তু কি কি সিমটমস দেখা দিলে বা উপসর্গ দেখা দিলে একজন রোগী বুঝতে পারবে যে সে আসলে ফুসফুসে ক্যান্সারের আপনার প্রাথমিক পর্যায়ে লক্ষণের মধ্যে শুধু কাশিই থাকে। এই জন্য দেখা যায় রোগীরা এটাকে অবহেলা করে বা উপেক্ষা করে। যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন রোগীরা ডাক্তারের শরণাপন্ন হন। তো যে লক্ষণগুলো, প্রাথমিক লক্ষণগুলো দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনেক দিন ধরে কাশি, এবং দীর্ঘদিনের কাশির সাথে তার রক্ত যাচ্ছে, রক্ত বমি হচ্ছে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, খাবার অরুচি হয়ে যাওয়া, হঠাৎ কোনো কারণ ছাড়াই রোগীর ওজন কমে যাওয়া, তারপর গলার স্বর বসে যাওয়া, এগুলোই মোটামুটি প্রাথমিক কারণ। এবং ফুসফুসে ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় সেক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, যেমন কিছু স্পেসিফিক অর্গানে ফুসফুসে ক্যান্সার ছড়ায় যায়। যেমন যদি বনে ছড়ায় যায় সেখানে ব্যথা হবে, কোমরে, পিঠে, হাঁটু, এগুলো জায়গায় ব্যথা হতে পারে। এছাড়া আপনার যদি পেটে ছড়ায় যায় বা লিভারে ছড়ায় যায় সেখানে দেখা যায় যে জন্ডিস হয়, বমি বমি ভাব হয়, পেট ব্যথা হয়। আবার মাথায়ও ছড়ায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফুসফুসে ক্যান্সারে। সেক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতে পারে রোগী, বমি হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলেই অতি দ্রুত
চিকিৎসকের শরণাপন্ন হওয়া যে কোনো অর্গানই আসলে এটি স্প্রেড করে যেতে পারে। আমরা স্টেজিং গুলো নিয়ে আসবো, কিন্তু তার আগে জেনে নিতে চাচ্ছি যে এই যে ফুসফুস ক্যান্সারের রোগীরা আক্রান্ত হয়ে আপনাদের শরণাপন্ন হয়ে থাকছেন, তাদেরকে নিশ্চয়ই আপনারা কোনো নির্দিষ্ট কোনো টেস্ট বা কিছু দিয়ে থাকেন। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কি হয়ে থাকে? আসলে ফুসফুসে ক্যান্সার শনাক্ত করার জন্য সিম্পল একটা টেস্ট বুকের এক্সরে করলেই আমরা ধরে নিতে পারি যদি কোনো অপোসিটি থাকে বুকের এক্সরেতে। এই অপোসিটি যদি দেখা যায় বা এক্সরেতে আমরা ফুসফুসে পানি জমেছে কিনা সেগুলো দেখতে পারি সামান্য একটা এক্সরের মাধ্যমে, বুকের এক্সরে। তো এটা অনেক কম খরচেই করা যায়। আর কিছু ব্যয়বহুল পরীক্ষা রয়েছে, যেমন সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, এগুলোর মাধ্যমেও ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার শনাক্ত করা সম্ভব। জি, আমরা যেরকমটা বলছিলাম যে স্টেজিং এর যে বিষয়টি, স্টেজিং সম্পর্কে আসলে দর্শকরাও অনেকেই কিছু কিছু এখন ধারণা রাখে। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যদি বিস্তারিত আমাদের বলতেন। আচ্ছা, ফুসফুসে ক্যান্সারের মানে অ্যাজ এ হোল স্টেজিং 4টা স্টেজিং আছে। তো প্রথম যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ, এই স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে রোগটা থেকে আরোগ্য লাভ করা সম্ভব। কিন্তু স্টেজ 2 এর পরে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। স্টেজ 3, 4-এও চিকিৎসা রয়েছে, এখন অনেক অত্যাধুনিক চিকিৎসা চলে এসেছে। এগুলোতে স্টেজ 4-এ চলে গেলে পেশেন্ট সম্পূর্ণ ভালো হবে না, তবে তার মানে ডিজিজ ফ্রি সার্ভাইভাল যেটা বলি আমরা মানে অনেক দিন ধরে তাকে সুস্থ রাখা যেতে পারে। এক্ষেত্রে কিছু টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপির এখন প্রচলন বাংলাদেশে হয়েছে। তো এগুলোর দ্বারা রোগী অনেক দিন সুস্থ থাকে। আর স্টেজ 1, 2-তে যে পেশেন্টগুলো আছে, এগুলোর ব্রড হেডিংয়ে যদি আমি চিকিৎসার কথা বলি, তার কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, অ্যান্ড দেন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি। তো স্টেজ 1, 2 পর্যন্ত আপনার সার্জারি করা সম্ভব। যে পেশেন্টটাকে সার্জারি করা যাচ্ছে সে পেশেন্টের ক্ষেত্রে বলে দেওয়া যায় যে এনার প্রগনোসিস ভালো। তো স্টেজ 2 পর্যন্ত যদি সার্জারি করা যায় তাহলে তো ভালোই। এবং কিছু পেশেন্ট দেখা যায় যে অনেক বয়স্ক, তার সার্জারি করা যাচ্ছে না, উচ্চ রক্তচাপ আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, বা তার বয়স অনেক বেশি, কোনো কারণে সার্জারি করা না গেলে তার অল্টারনেটিভ একটা ওয়ে রয়েছে, যেটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি যে বেনিফিটটা দিবে, সার্জারি করলেও সে একই বেনিফিট পাওয়া যাবে। সুতরাং আমরা বলতে পারি যে সার্জারি যদি করা নাও যায়, রেডিওথেরাপির মাধ্যমে স্টেজ 1, 2-র পেশেন্টদেরকে আমরা কিওর করতে পারি। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে আপনি যেরকমটা বলছিলেন যে স্মোকিং একটি কিন্তু বিশাল ফ্যাক্টর। আমরা যদি প্রতিরোধের দিকে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্মোকিংটা আসলে পরিহার করার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখেন, ফুসফুসে ক্যান্সারের 90% ক্যান্সার যেটা ফুসফুসের, এটা শুধুমাত্র স্মোকিংয়ের কারণেই হয়। তো ফার্স্ট পদক্ষেপ যদি নিতে হয় তাহলে ধূমপান পরিত্যাগ করতে হবে। এছাড়া আপনার বাকি যে পদক্ষেপগুলো রয়েছে, যেমন বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে সেখানে ধূমপান নিষিদ্ধকরণ করতে হবে, আর শরীরকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, এগুলোই। লাইফস্টাইল মডিফিকেশন অনেকটা এটার সাথে সংযুক্ত। জি স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ফুসফুস ক্যান্সার, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে। সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, এবার আমরা জানতে চাইবো যে আসলে বাংলাদেশে কোন ধরনের ফুসফুস ক্যান্সার বেশি হয়ে থাকতে পারে? আচ্ছা, বাংলাদেশে মানে অ্যাজ এ হোল যদি আমি ফুসফুসে ক্যান্সার ভাগ করি, তাহলে ব্রড হেডিংয়ে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন স্মল সেল লাং কার্সিনোমা, আচ্ছা স্মল সেল লাং কার্সিনোমা। নন স্মল সেল লাং কার্সিনোমা, এটার প্রধান কারণ হচ্ছে ধূমপান। ধূমপানের কারণেই নন স্মল সেল কার্সিনোমা বেশি হয়, এবং বাংলাদেশে ধূমপায়ীদের সংখ্যাই বেশি, আর আমরা রোগীও বেশি পেয়ে থাকি নন স্মল সেল লাং কার্সিনোমার। নন স্মল সেল লাং কার্সিনোমার আবার কতগুলো ভাগ রয়েছে, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যান্ড অ্যাডেনোকার্সিনোমা। মহিলাদের ক্ষেত্রে ইদানিং আমরা ফুসফুসে ক্যান্সারের অনেক রোগী পেয়ে থাকি। তো মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডেনোকার্সিনোমাতে আক্রান্ত হয়ে থাকেন। অ্যাডেনোকার্সিনোমার একটা মানে ভালো আমি দিক বলবো যে অ্যাডেনোকার্সিনোমার জন্য স্পেসিফিক কিছু থেরাপি রয়েছে,
যেগুলোর দ্বারা রোগীকে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। স্টেজ 4-এর পেশেন্টকেও, যেগুলোকে আমরা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বলি বা টিকেআই বলি, এছাড়াও ইমিউনোথেরাপি রয়েছে, এগুলোর মাধ্যমে স্টেজ 4-এর পেশেন্টকেও আমরা অনেক দিন সুস্থ রাখতে পারি। আচ্ছা, এবার চিকিৎসা প্রসঙ্গে যদি আমরা চলে যেতে চাই, আপনি যেরকমটা বলছিলেন যে চিকিৎসা পদ্ধতিটি এরকম হয়ে থাকে যে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এর মাধ্যমেই আসলে সম্পূর্ণ হয়ে থাকে। আমরা জানি অনেক যুগের পরিবর্তনের সাথে অনেক আধুনিক চিকিৎসারও উদ্ভাবন হয়েছে। কি কি আধুনিক চিকিৎসা রয়েছে আর বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল কিনা? আচ্ছা, বাংলাদেশে ফুসফুসে ক্যান্সার আসলে চিকিৎসা পদ্ধতি যেগুলো চলে আসছে এগুলোই বাংলাদেশে সব কিছুই পাওয়া যাচ্ছে। তো নতুন যে অ্যাডভান্স টেকনোলজিগুলো চলে আসছে সেগুলো হচ্ছে আমি আগেই বলেছি যে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি। আর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এগুলোর প্রচলন রয়েছে এবং এগুলো চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, চিকিৎসা সম্পর্কে যদি আমরা ইন ডিটেলসে যদি আমরা তার ব্যয় সম্পর্কে জানতে চাই, যে বাংলাদেশে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজনও আছেন, নিম্নবিত্তও রয়েছেন, তাদের ক্ষেত্রে কি আসলে এই ব্যয়টা বহন করা সম্ভব কিনা? হ্যাঁ, এখানে একটু বাংলাদেশে আমি যেটা সমস্যা মনে করি যে চিকিৎসা ব্যয় এবং পরীক্ষা নিরীক্ষার খরচ একটু বেশি। তো সরকারি হাসপাতালগুলোতে যদি সরকারি বেসরকারি যেটাই হোক, হাসপাতালগুলোতে যদি স্ক্রিনিংয়ের ব্যবস্থাগুলো একটু সম্প্রসারিত করা যায় বা প্রসারিত করা যায়, তাহলে রোগীদের পক্ষে মানে সম্ভব হবে চিকিৎসাটা নেওয়ার জন্য। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় সরকারি অনুদানও দেওয়া হয়। এই অনুদানের মাত্রা বা পরিমাণটাও যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে রোগীরা উপকৃত হতে পারত। আচ্ছা, আমরা যেরকমটা বলছিলাম যে আমাদের বিষয়ের সাথে সংযুক্ত রেখে বলতে চাই যে বাংলাদেশের ফুসফুস ক্যান্সারের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সেক্ষেত্রে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন সেটি নিয়েও জানতে চাইব। চ্যালেঞ্জ আমি যেটা মনে করি যে বড় চ্যালেঞ্জ যেটা দেরিতে শনাক্ত হওয়া। রোগীরা অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে চলে আসছেন। তো প্রাথমিক পর্যায়ে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এই ক্যান্সার থেকে আপনি আরোগ্য লাভ করতে পারবেন। কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে আসলে আসলে চিকিৎসার ব্যয়ভারও বেড়ে যায় এবং চিকিৎসার মানে আউটকামটা তেমন একটা ভালো পাওয়া যায় না। একদম স্টেজ 4-এ যে পেশেন্টগুলো আসেন সেক্ষেত্রে আমাদের আসলে ওই সময় করার কিছু থাকে না, তাকে প্যালিয়েটিভ চিকিৎসায় যেতে হয়। মানে রোগের মুক্তি হয় না, রোগ উপশম করা যায়, যে সিমটমগুলো থাকে সেগুলোকে কমায় নিয়ে আসা যায়। এই চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে দেরিতে শনাক্ত হয়, এটাই একটা বড় চ্যালেঞ্জ। যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিমটম দেওয়ার সাথে ডাক্তারের শরণাপন্ন হয় তাহলে রোগীদের জন্য উপকার হবে। আচ্ছা, এটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আসলে আর্লি ডায়াগনোসিস আসলে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এবার সার্ভাইভাল রেট দিকে চলে যাই, যে সার্ভাইভাল রেটটা কীরকম হয়ে থাকে লাং ক্যান্সারের ক্ষেত্রে, অনেকেই জানতে চায় যে আমি এই স্টেজে আছি, আমি কতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবো? আচ্ছা, স্টেজ অনুযায়ী যদি আমি বলি তাহলে স্টেজ 1-2 পর্যন্ত পুরোপুরি নিরাময় করা সম্ভব। স্টেজ 3A পর্যন্ত আমরা অপারেশন করতে পারি যদি অপারেশন করা যায়, অন্য কোথাও ছড়ায় না যায়। স্টেজ 3A পর্যন্ত আমরা অপারেশন করি। তো স্টেজ 3 পর্যন্ত আমরা বলে দেই যে এই পেশেন্টটা সুস্থ হয়ে যেতে পারে। তো স্টেজ 4-এ গেলে সেক্ষেত্রে আর রোগীর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। তো স্টেজ 3 পর্যন্ত যদি আমরা চিকিৎসা দিতে পারি, ভালোভাবে রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো যদি নিতে পারে, যদি অপারেশন করাও যেতে পারে, সেক্ষেত্রে রোগীরা সার্ভাইভ করে। কিন্তু স্টেজ 4-এ চলে গেলে এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় চিকিৎসা করা এবং রোগীদের জন্য তো অবশ্যই অনেক বেশি কষ্টের। আচ্ছা, তো ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে কি আসলে কোনো নির্ধারিত কোনো বয়সের সীমারেখা থাকে কিনা বা জেনেটিক কোনো বিষয় কি এর সাথে সংযুক্ত কিনা? ফুসফুসে ক্যান্সারে আমি বলবো যে বয়স বাড়ার সাথে সাথেই ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যাটাও মানে হারটাও বেড়ে যায়। যত বয়স বাড়বে অন্যান্য ক্যান্সারের মতো ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একজন ধূমপায়ী ধরেন 20 বছর ধরে ধূমপান করছেন, তার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখা যায় যে বয়স্ক লোকেরাই বেশি এটাতে আক্রান্ত হচ্ছেন। আচ্ছা, আর বংশের কোনো জেনেটিক ফ্যাক্টর কিছু কাজ করে। জেনেটিক ফ্যাক্টরের যদি বংশে কারো থাকে এরকম ফুসফুসে ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের জেনেটিক মিউটেশন যে ব্যাপারটা, এই জেনেটিক মিউটেশন যদি ফ্যামিলিতে কারো থাকে, মানে আগে ডায়াগনোসিস হয়েছে তার যে সে ক্যান্সারে আক্রান্ত, সে পরিবারের অন্য সদস্যের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা স্যার, এবার আপনি দর্শকদের সচেতন করার জন্য এই লাং ক্যান্সারের
উপর আপনি আসলে কি কি বিষয়ের উপর জোর দেবেন? আচ্ছা, আমি প্রথমে যেটা বলবো যে সচেতন হওয়ার জন্য আগে আপনাকে ধূমপান, মদ্যপান এইসব জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে। যেসব জায়গায় কলকারখানার ধোঁয়া বেশি বা যানবাহনে কালো ধোঁয়া বেশি, এসব জায়গায় এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার খান, আর নিয়মিত ব্যায়াম করুন, হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। এগুলোই সচেতনতার জন্য আমি মনে করি যে রোগীরা জানা দরকার রোগীদের। স্যার, আমরা যেরকমটা জানছিলাম যে আমরা শুরুতেই জেনে আসছিলাম যে আসলে কাদের বেশি ফুসফুস ক্যান্সার হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে এই ক্যান্সার হওয়ার প্রবণতাটাই বেশি, যেহেতু তারা স্মোকার, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু সমানভাবে স্মোকিংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে, যেটি দুঃখজনক। তারপরেও প্যাসিভ স্মোকার বলে আপনি একটি টার্ম ইউজ করেছেন, তো নারীদের ক্ষেত্রে আসলে ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনাটি কতটুকু? জি, ফুসফুসের ক্যান্সার নারী পুরুষ উভয়ের হতে পারে যদি ধূমপায়ী হয়। ধূমপায়ীদের ক্ষেত্রে আমি বলবো যে 90% ক্যান্সারই ধূমপায়ীদের হয়, আর বাকি 10% অন্য কারণবশত হয়ে থাকে। এখন নারীদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় বাংলাদেশে, যে অ্যাডেনোকার্সিনোমা, নন স্মল সেল কার্সিনোমার একটা ভাগ রয়েছে অ্যাডেনোকার্সিনোমা, এই ভাগেই নারীরা বেশি পড়ে। তো অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে একটা ভালো দিক আমি বলতে পারি যে অ্যাডেনোকার্সিনোমায় টার্গেটেড কিছু থেরাপি দেওয়া যায়। এই টার্গেটেড থেরাপি যদি দীর্ঘদিন রোগী সেবন করেন, সেক্ষেত্রে তার সার্ভাইভাল রেটটা আমরা 5 বছর পর্যন্ত বলতে পারি। স্টেজ 4-এর পেশেন্টকেও, স্টেজ 4-এর পেশেন্টে নতুন যে গাইডলাইন এসেছে, সেই গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে অ্যাডেনোকার্সিনোমার আক্রান্ত পেশেন্টের যদি মলিকুলার স্টাডি নামে এক পরীক্ষা আছে কিছু, এই পরীক্ষাগুলো যদি পজিটিভ হয় এবং তাকে যদি ওই ওষুধটা দেওয়া যায়, তাহলে দেখা যায় যে তার সার্ভাইভাল রেট 5 বছর পর্যন্ত আমরা ধরে রাখি যে স্টেজ 4-এর পেশেন্টকেও আমরা 5 বছর বাঁচায় রাখতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, যেরকমটা চিকিৎসার ক্ষেত্রে আমরা জানছিলাম যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, তো সেক্ষেত্রে চিকিৎসার কিছু কিছু বিষয় নিয়ে রোগীরা আসলে কমপ্লেন করে থাকে, যেমন কেমোথেরাপির পরে চুল পড়ে যাওয়া বা স্কিনে রেডনেস দেখা দিয়ে থাকে। তো এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন বা রোগীদের কিভাবে আশ্বস্ত করবেন? আচ্ছা, মানে কেমোথেরাপি নিলে চুল পড়ে যায়, সব কেমোথেরাপির ওষুধেই চুল পড়ে যায় না, ব্যাপারটা আসলে এরকম না। কিছু কিছু স্পেসিফিক ড্রাগস রয়েছে যেগুলোতে চুল পড়ে যেতে পারে, গায়ে র্যাশ হতে পারে। তবে দেখেন, একটা ক্যান্সারের টিউমার ধ্বংস করার ক্ষেত্রে কিছু স্বাভাবিক সেলও নষ্ট হয়ে যায়, এটাকে কোলাটারাল ড্যামেজ বলে। তো আপনি যদি ক্যান্সার ভ্যানিশ করতে চান, তাহলে আপনার নর্মাল যে রোগ টিস্যুগুলো রয়েছে সেগুলো আক্রান্ত হয়। তো এই জন্য এই সিমটমগুলো দেখা যায় যে আপনার গায়ে র্যাশ উঠছে, মাথায় চুল পড়ে যাচ্ছে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রিভার্সিবল, এগুলো ঠিক হয়ে যায়। কেমোথেরাপির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো থাকে, ধরেন 7 থেকে 10 দিন পরে আবার রোগী আগের পর্যায়ে ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আপনার মাধ্যমে ফুসফুস ক্যান্সারের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে সুযোগ হলে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ফুসফুস ক্যান্সারের বর্তমান পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন, আর আপনার ধারণা পেলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।